তো বন্ধু দেখুন আইপিএল স্টার্ট হয়ে গেছে এবং আমরা দেখেছি কিছুদিন আগেই ডব্লিউপিএল শেষ হয়েছে, মানে ওমেন্স প্রিমিয়ার লিগ লেডিসদের যে ক্রিকেট টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে 5টা টিম ছিল এবং সেখানে আরসিবি প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছে। সেই রকমই আপনার আইপিএল এর 10টা টিম আছে এবং 10টা টিমের মধ্যে টপ 4 টিম প্লে অফে কোয়ালিফাই করবে এবং টপ যে দুটো টিম থাকবে তারা ম্যাচ খেলে ডাইরেক্ট কোয়ালিফাই করবে ফাইনালে এবং থার্ড এবং ফোর্থ টিমের মধ্যে এলিমিনেটর হবে এবং এলিমিনেটরের মধ্যে যে জিতবে তার সাথে টপ টিম এবং সেকেন্ড টিমের যে লুজার হবে ফার্স্ট কোয়ালিফায়ার তার সাথে এলিমিনেটর ম্যাচ হবে এবং তাদের দুজনের মধ্যে যে উইনার হবে সে সেকেন্ড ফাইনালিস্ট কোয়ালিফাই হবে। তো গাইস এই হচ্ছে আইপিএল এর নিয়ম এবং এইবারের যে আইপিএল হচ্ছে তার 7 নম্বর অলরেডি ম্যাচ হয়ে গেছে। আজকে যে ম্যাচ আছে 8 নম্বর ম্যাচ, এতে ম্যাচ অ্যানালাইসিস করে আপনাকে বোঝাবো পয়েন্ট টু পয়েন্ট। দেখুন কোন গ্রাউন্ডে খেলা আছে, পিচ রিপোর্ট কি আছে, স্কোরিং প্যাটার্ন কি আছে, প্লেইং 11 কোন টিমের কি হবে, মানে সম্ভাব্য প্লেইং 11 কি হতে পারে এবং কোন কোন প্লেয়ার কি ফ্যাক্টর হতে পারে বা কোন কোন প্লেয়ার কোন টিমের জন্য ভালো খেলতে পারে এবং লাস্ট যে কিছু ম্যাচ এদের মধ্যে হয়েছে হেড টু হেড, সেই হেড টু হেডের রেজাল্ট কি ছিল এবং টোটাল যে এই গ্রাউন্ডে ম্যাচ হয়েছে সেই গ্রাউন্ডে কোন ফার্স্ট ব্যাটিং বেশি জিতেছে না সেকেন্ড ব্যাটিং বেশি জিতেছে, ফার্স্ট ব্যাটিং এর স্কোরের অ্যাভারেজ কি আছে, সেকেন্ড ব্যাটিং এর স্কোরের অ্যাভারেজ কি আছে, পুরো এই ভিডিওর মধ্যে আমি ডিসকাশন করব। তো গাইস এই ভিডিওটা পুরো আপনি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমরা দেখব পিচ রিপোর্ট। তো গাইস আজকের এই যে ম্যাচ 8 নম্বর ম্যাচ, এটা 8 নম্বর ম্যাচ মুম্বাই ভার্সেস হায়দ্রাবাদ। এই ম্যাচটা অনুষ্ঠিত হবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হায়দ্রাবাদ এবং এই গ্রাউন্ডে টোটাল 71 ম্যাচ হয়েছে এবং সেখানে ফার্স্ট ব্যাটিং জিতেছে 32 ম্যাচে, মানে 32টা ম্যাচে ফার্স্ট ব্যাটিং জিতেছে এবং সেকেন্ড ব্যাটিং যে টিম করেছে সেই টিম জিতেছে 38 ম্যাচে সেকেন্ড ব্যাটিং জিতেছে এবং একটা টাই হয়েছে এবং এই ম্যাচের যে অ্যাভারেজ স্কোর আছে সেই অ্যাভারেজ স্কোরটা হবে 159, मतलब 160 এর আশেপাশে অ্যাভারেজ স্কোর আছে। যদি ফার্স্ট ব্যাটিং এ 170 এর কাছাকাছি স্কোর হয় তবে সেটা বেটার হবে, সেকেন্ড ব্যাটিং এর কাছে সেটা তুলতে খুব একটা সহজ হবে না। তো এবং হাইয়েস্ট যে স্কোর আছে সানরাইজার্স হায়দ্রাবাদের, যেহেতু হোম গ্রাউন্ড তারাই এখানে হাইয়েস্ট স্কোর করেছিল 231, 2 উইকেট হারিয়ে এবং লোয়েস্ট স্কোর সানরাইজ হায়দ্রাবাদের সাথে দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ হয়েছিল এবং সেই ম্যাচে দিল্লি ক্যাপিটালস সব থেকে লোয়েস্ট স্কোর করেছিল 80 রানে অল আউট হয়ে গেছিল, মানে 80 রানে টোটাল টিম অল আউট হয়ে গেছিল দিল্লি ক্যাপিটালস এর। এটা তো এদিকে স্কোরিং প্যাটার্ন যেটা আছে যে 150 এর নিচে আপনার, আমি আগেই বলেছি এই গ্রাউন্ডে 71 ম্যাচ হয়েছে, মানে 71টা ম্যাচ হয়েছে এবং সেই 71টা ম্যাচের মধ্যে 35টা ম্যাচে এরকম হয়েছে যেখানে 150 রানের কম হয়েছে, মানে 150 রানের থেকেও কম স্কোর হয়েছে। মানে ভাবতে পারেন এই পিচটা কিরকম যে 150 রানের কম হয়েছে 35টা ম্যাচে, মানে মোটামুটি 50% ম্যাচে আপনার 150 এর নিচে রান হয়েছে এবং 150 থেকে 169 এর মধ্যে 10 বার রান হয়েছে আর 170 থেকে 189 এর মধ্যে রান হয়েছে 12 বার এবং 190 প্লাস যে রান স্কোর হয়েছে সেটা হচ্ছে 14 বার। মানে টোটাল আপনার এই স্কোরিং প্যাটার্ন অ্যাভারেজ একটা আপনাকে জানালাম এবং হেড টু হেড ম্যাচ হয়েছে 21টা এবং 21টার মধ্যে সানরাইজ 9টা জিতেছে এবং মুম্বাই 12টা জিতেছে। এখানে মুম্বাইয়ের পাল্লা একটু ভারী আছে কারণ মুম্বাই আমরা জানি বরাবরই হার্ড টিম আর মুম্বাই অলরেডি 5টা টাইটেল তারা উইন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মার ক্যাপ্টেনশিপতে। তো গাইস মুম্বাই আগে থেকে একটা খুব হার্ড টিম থাকে, তাদের প্লেয়ার খুব ভালো ভালো তারা সিলেক্ট করে এবং যে প্লেয়ারই আসুক সেই টিমে এসে একটা ভালো পারফর্ম করে তাকে টিম সাপোর্ট করে বা ক্যাপ্টেন সাপোর্ট করে বা কোচ ভালো পায়। যাই হোক এখানে মুম্বাইকে একটু এগিয়ে রাখছে কারণ মুম্বাই 21টা ম্যাচের মধ্যে 12 বার জিতেছে এবং হায়দ্রাবাদ সেখানে 9টা ম্যাচে জয়লাভ করতে পেরেছে। দেখবো আমরা লাস্ট 5 ম্যাচে কোন টিম কটা ম্যাচ জিতেছে। তো গাইস লাস্ট 5 ম্যাচে এখানেও মুম্বাই অনেকটাই এগিয়ে আছে। লাস্ট 5 ম্যাচে আপনার মুম্বাই জিতেছে 4টি ম্যাচ এবং হায়দ্রাবাদ মাত্র 1টি ম্যাচ জিততে পেরেছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে মুম্বাই কিভাবে ক্রিকেটটাতে রাজ করছে এই আইপিএল এ, যেখানে হায়দ্রাবাদ মাত্র 1টি ম্যাচ জিতেছে। লাস্ট 5 ম্যাচ যদি আমি দেখে নিই, লাস্ট 5 ম্যাচে তাহলে হায়দ্রাবাদ জিতেছে মাত্র 1টি ম্যাচে এবং মুম্বাই জিতেছে 4টি ম্যাচে। মানে মুম্বাইয়ের 80% উইনিং রেট আছে আর 20% আছে হচ্ছে হায়দ্রাবাদের। তো এখানে বলছি প্লেইং 11 কি হতে পারে। দেখুন
যদি আমি আগের ম্যাচটা দেখি, প্রথমে দেখবো আমরা হায়দ্রাবাদের প্লেইং 11 কি হতে পারে। দেখুন গাইস, প্রথমে আমরা দেখেছি যে হায়দ্রাবাদ ভার্সেস কলকাতার যে ম্যাচ হয়েছিল সেই ম্যাচে যে প্লেইং 11টা ছিল সেখানে হায়দ্রাবাদের হার হয়েছে এবং অনেকটাই তারা ম্যাচে এগিয়ে গিয়েছিল এবং লাস্ট মুহূর্তে তার সেই ম্যাচ তারা জিততে পারেনি। 11 এরকম হতে পারে যে মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, অ্যাডেন মার্কারাম, হেনরি ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ কিন্তু খুব ভালো ব্যাটিং করছিল লাস্ট ম্যাচে এবং মার্কো জনসন, প্যাট কামিন্স তো ক্যাপ্টেন, অবভিয়াসলি সে টিমে থাকবে। দেন হয়ে গেছে ভুবনেশ্বর কুমার খুব ভালো বল করছিল, ইন্ডিয়ান পেসার, খুব ভালো ফর্মেও আছে। ভুবনেশ্বর কুমার অবশ্যই থাকবে। মাইক মার্কান্ডে স্পিনার বোলার, আমরা আগে দেখেছি যে মুম্বাইয়ের হয়ে তাকে খেলতে এবং এবারে দেখছি আমরা হায়দ্রাবাদের হয়ে সে খেলছে মায়াঙ্ক মার্কান্ডে, সেও খুব ভালো বোলিং আমরা দেখেছি মুম্বাইয়ের হয়ে খুব ভালো তার রেজাল্ট আছে। তো সেই ক্ষেত্রে মায়াঙ্ক মার্কান্ডেও এই টিমে থাকবে এবং টি নটরাজন তো অবশ্যই ভালো বল করছে এবং সাবস্টিটিউশন হিসেবে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে অভিষেক শর্মা ব্যাটিং করেছিল, যেখানে আপনার স্কোর হাই ছিল, 208 রানের কেকেআর টার্গেট দিয়েছিল। সেই স্কোর চেস করার জন্য অভিষেক শর্মাকে নামানো হয়েছিল ব্যাটিং করতে সেকেন্ড ব্যাটিংয়ে। তো আমরা হয়তো দেখতে পারি যে অভিষেক শর্মাকে ব্যাটিং হিসেবে নামাতে পারে, না হলে ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার আছে, তাকেও হায়দ্রাবাদ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে পারে। নেক্সট দেখবো মুম্বাইয়ের প্লেইং 11। মুম্বাই ইন্ডিয়ান্স লাস্ট ম্যাচ হেরেছে, দুটো টিমই লাস্ট ম্যাচ হেরেছে। হায়দ্রাবাদের লাস্ট ম্যাচ কলকাতার সাথে হেরেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাটের সাথে লাস্ট ম্যাচ হেরে দুজনেই আজকে সেকেন্ড ম্যাচ খেলছে এবং এই ম্যাচে যে জিতবে তার উইনিং হবে এই আইপিএল এ। যে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11 কি হতে পারে। তো গাইস, রোহিত শর্মা টপ প্লেয়ার, রোহিত শর্মা অবশ্যই ওপেন করবে। রোহিত শর্মার সাথে থাকবে হচ্ছে ঈশান কিষান উইকেট কিপার করছে। নেক্সট হয়ে গেছে তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড, শ্যামস মুলানি, গিরিলাল্ড কর্ট্রিজ, পীযুষ চাওলা, জসপ্রীত বুমরা, লুক উড ব্যাটিং অলরাউন্ডার। এই হচ্ছে তাদের প্লেইং 11 এবং হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেনশিপ করবে। আমরা লাস্ট ম্যাচে দেখেছি অনেক বিতর্ক হয়েছে লাস্ট ম্যাচ নিয়ে, যে হার্দিক পান্ডিয়া ফার্স্টেই বল করতে এসেছে, যেখানে জসপ্রীত বুমরা ইন্টারন্যাশনাল টপ বোলার, সেই বোলারকে না দিয়ে ফার্স্ট ওভার হার্দিক পান্ডিয়া করতে আসে এবং সে রানও খায় সেই ওভারে, পরপর দুটো ওভারে সে ভালো রান খায়। সেক্ষেত্রেও সে পরপর পাওয়ার প্লেতে বল করতে এসেছে হার্দিক পান্ডিয়া জসপ্রীত বুমরাকে ছেড়ে। তো এটা একটা বিতর্কিত তর্ক হয়েছে এবং আমরা দেখেছি যে রোহিত শর্মাকেও ফিল্ডের মধ্যে সে এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করতে চেয়েছে এবং তাকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং পাঠাতে চেয়েছিল একটা টাইমে, সেখানে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। তো এইরকম একটা মত বিরোধ আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের টিমে দেখতে পাচ্ছি রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়াকে নিয়ে। সেটা জানি না যে ওদের মধ্যে সেটা আছে কি, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ায় বা পাবলিক ফিগারে এটা ফুটে উঠছে। তো এই ম্যাচেও আমরা কি সেই রকম কোনো মোমেন্ট দেখতে পাবো না? নর্মালি যে প্লেইং সিস্টেম থাকে সেই সিস্টেমেই তারা খেলবে, যে ক্যাপ্টেনশিপ করবে রোহিত, তার রোহিতের ব্যাটিং খেলবে। তো সেটাই এখন দেখার বিষয়। তো এখানেও মুম্বাই ইন্ডিয়ান্সের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আগের ম্যাচে ডিওয়েল ব্রেভিসকে নামানো হয়েছিল। সাউথ আফ্রিকার ব্যাটার, ইয়াং ব্যাটার, খুবই ভালো একটা ট্যালেন্টেড প্লেয়ার। ইন ফিউচারে হয়তো সাউথ আফ্রিকার টিমেও সে থাকবে, ইন্টারন্যাশনাল টিমে। আমার খুব ফেভারিট একজন প্লেয়ার ডিওয়েল ব্রেভিস, খুব সুন্দর শট করে, রাইট হ্যান্ড ব্যাটসম্যান। তো তাকে ইম্প্যাক্ট হিসেবে খেলানো হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে। তো আশা করছি মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো লাস্ট ম্যাচের প্লেইং 11 চেঞ্জ করবে না বা হায়দ্রাবাদও চেঞ্জ করবে না। আমার এবার দেখবো যে কোন টিমের কোন প্লেয়ার টপ হতে পারে, টপ ব্যাটার বা টপ বোলার কে হতে পারে, কে ভালো খেলতে পারে। তো বন্ধু দেখুন, সানরাইজ হায়দ্রাবাদের তরফ থেকে আমরা দেখেছি লাস্ট ম্যাচ যে হয়েছে কলকাতার সাথে, তাতে অভিষেক শর্মা একটা ভালো স্টার্ট দিয়েছিল। অভিষেক শর্মা এবং মায়াঙ্ক আগরওয়াল ওপেনিং জুটিতে ভালো একটা স্টার্ট দিয়েছিল এবং লাস্ট মুহূর্তে এমন একটা টাইমে লাগতো যেখানে 3 ওভারে মানে 18 বলে 59 রান রেকর্ড ছিল সানরাইজ হায়দ্রাবাদের। সেখান থেকে হেনরি ক্লাসেন একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল এবং সেই ইনিংসের
গিলসের দ্বারা লাস্ট মুহূর্তে 1 ওভারে 13 রানের রেকর্ড ছিল, কিন্তু সেই 1 ওভারে 6 বলে 13 রান লাগতো, সেখানে প্রথম বলে 20 নম্বর ওভারের ফার্স্ট বলে 6 মারে হেনরি ক্লাসেন এবং 5 বলে 7 রান লাগতো। সেই মুহূর্তে মনে হয়েছিল যে হয়তো হায়দ্রাবাদ ইজিলি এই ম্যাচটা জিতে যাবে, কিন্তু লাস্ট পর্যন্ত হেনরি ক্লাসেন আউট হয়ে যায় এবং দেন লাস্ট পর্যন্ত সেই ম্যাচটা জিততে পারে না, 4 রানে হায়দ্রাবাদ হেরে যায়। সেখানে অপোনেন্টে কলকাতার হয়ে রাসেল খুব সুন্দর একটা পারি খেলেছিল এবং সেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। তো হায়দ্রাবাদের হয়ে এই ম্যাচেও আমি হেনরি ক্লাসেনকে এগিয়ে রাখবো, কারণ আমার খুব ভালো লাগে হেনরি ক্লাসেনকে। লাস্ট আমি দেখেছি ওর টি-20 লিগগুলো, সে প্রত্যেকটা দেশে টি-20 লিগ খেলে এবং সেই লিগগুলো দেখেছি যে খুব সুন্দর তার যে শর্ট সিলেকশন হয়, নিখুঁত শর্ট সিলেকশন এবং বড় বড় অনেক ছক্কা মারে, যেটা হয় 75 মিটার, 80 মিটার, 85 মিটার, 70 মিটার, এইরকম বড় বড় সে লং সিক্স মারে এবং তার যে সিক্সগুলো দেখবেন আপনি যে সে ক্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিক্স মারে, তা মানে তার কোনো স্টাম্প আউটের সেই রিস্কটা থাকে না, খুব সুন্দর ব্যাটিং করে। তো আমি হেনরি ক্লাসেনকে হায়দ্রাবাদের দিক থেকে এগিয়ে রাখবো। এবং বোলিং ডিপার্টমেন্টে যদি আমি দেখি, বোলিং ডিপার্টমেন্টে ভুবনেশ্বর কুমার একটা ইম্প্যাক্ট বোলিং এফেক্ট ফেলতে পারে হায়দ্রাবাদের হয়ে। এবং জানি আমরা যে প্যাট কামিন্সকে অনেক টাকায় কিনেছিল, মোটামুটি 25 কোটি কাছাকাছি এরকম অ্যামাউন্টে হায়দ্রাবাদ কিনেছিল এবং সেই প্যাট কামিন্স হয়তো যে লাস্ট ম্যাচে সেরকম সে কিছু করতে পারেনি, তবে এই ম্যাচে দেখা যাক সে তার দিকে সবার নজর থাকবে যে সে তার পারফরমেন্স কেমন হয়। ক্যাপ্টেন যদি পারফরমেন্স ভালো না করে তাহলে টিমের পারফরমেন্সও খুব দুর্বল হতে পারে এবং ক্যাপ্টেনকে খুব ভালো পারফরমেন্স করতে হবে। আর যেহেতু ও এত টাকা দিয়ে তাকে কিনেছে, তার একটা প্রেসার থাকবেই, তার উপরে তার যে প্রাইসটা, মিশেল স্টার্ক এবং প্যাট কামিন্সকে দুজনেই একটা বড় অ্যামাউন্টে কিন্তু টিম নিয়েছে, কিন্তু সেই অ্যামাউন্টের একটা সবসময় প্রেসার থাকবে মাথায়, সেই অনুযায়ী তাকে পারফর্মও করে দেখাতে হবে, নাহলে তাকে ট্রোল হতে হবে, সোশ্যাল মিডিয়ায় ট্রোল, তার টিমের কাছে ট্রোল, সব জায়গায় তাকে ট্রোল হতে হবে। তো সেই প্রেসারটা নিয়ে দেখা যাক তারা দুজন খেলতে পারে। লাস্ট দুজনেই কিন্তু লাস্ট ম্যাচে তারা পারফর্ম সেরকম ভাবে দেখাতে পারেনি। তো নেক্সট ম্যাচে দেখা যাক যে প্যাট কামিন্স আজকে সেই পারফরমেন্সটা দিতে পারে কি। এবং মুম্বাইয়ের হয়ে আমি দেখবো যে মুম্বাইয়ের হয়ে আমি সবসময় রোহিত শর্মাকে এগিয়ে রাখবো। রোহিত শর্মা একটা যে স্টার্টিং দেয়, তা সে যদি ক্রিজে থাকে, তার রানের গতি সবসময় হাই থাকে, তার যে স্ট্রাইক রেট হাই থাকে, তো রোহিত শর্মাকে আমি এগিয়ে রাখবো। ঈশান কিষানও খুব ভালো প্লেয়ার, ঈশান কিষানও যদি ভালো খেলতে পারে তো রোহিত শর্মা আমি টপে রাখবো ব্যাটিং হিসেবে। এবং টিম ডেভিড একটা যে প্লেয়ার আছে, টিম ডেভিড সে পুরোপুরি হেনরি ক্লাসেনের অপোজিট বলতে পারেন আপনি। যেমন হায়দ্রাবাদের হেনরি ক্লাসেন আছে যে স্ট্রাইক রেট 200, 250, 300 করে সে খেলতে পারে, সেই রকমই টিম ডেভিড এমন একটা প্লেয়ার, অস্ট্রেলিয়ান প্লেয়ার, যদি সে এমন একটা প্লেয়ার যে হারা ম্যাচ সে বড় ম্যাচকেও জিতিয়ে দিতে পারে, হারা ম্যাচ তার মুখ অন্যের হাত থেকে ম্যাচকে সে ছিনিয়ে নিতে পারে, এরকম সে ক্ষমতাকে অনেক বড় বড় সেও হিট মারে, 6 মারে। সে 6 মারার জন্য অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার টিমে তাকে 6 মারার দেখেই কিন্তু তাকে অস্ট্রেলিয়ার টিমে তাকে নেওয়া হয়েছে। সে অ্যাকচুয়ালি সিঙ্গাপুরের প্লেয়ার, কিন্তু সে অস্ট্রেলিয়ার রেসিডেন্সিয়াল সিটিজেনশিপ নিয়েছে এবং তারপরে সে অস্ট্রেলিয়ার টিমে হয়েছে এবং ওয়ার্ল্ড কাপও সে খেলেছে অস্ট্রেলিয়ার হয়ে, টি-20 ওয়ার্ল্ড কাপ। সেই টিম ডেভিডও কিন্তু হেনরি ক্লাসেনের থেকেও কম নয়, সেও ফর্ম আছে। লাস্ট ম্যাচেও সে ভালো স্টার্টিং করেছিল, কিন্তু ম্যাচকে জিতাতে সে পারেনি, টিমকে দুজনেই জিতাতে পারেনি। তো টিম ডেভিডকে আমি আগে রাখবো এবং বোলিং হিসেবে আমি আগে রাখবো সবসময় টপ বোলার মুম্বাইয়ের বুমরা, জসপ্রীত বুমরাকে আমি সবসময় এগিয়ে রাখবো, যে তার পারফরমেন্স লাস্ট ম্যাচে যে হয়েছিল দেখার মতো এবং এই ম্যাচেও সেই পারফরমেন্সটা আশা করব। তো আজকের মতন এখানেই, পরবর্তীতে আবার নেক্সট ম্যাচের অ্যানালাইসিস আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন।